দেখো দেখো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পিআরবি 293। 293 থেকে আমরা 299 পর্যন্ত দেখবো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো যেগুলো হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে লিখিত প্রশ্নের জন্য। প্রথমটা আপনারা জানেন লিখিত প্রশ্ন। এই যে শুরুতেই পিআরবি 293, যেটা হচ্ছে আমরা কোন এর সাথে কানেক্টেড করি, আমরা এর সাথে পিআরবি 341 অ্যাড করি। সেটা হচ্ছে কি, সাক্ষীর আহ কি এটা কি বলি আমরা, সোর্স নিয়োগ আমরা বলি না, এবং পিআরবি 126, তাই তো নাকি 125, যে আমরা সোর্স সাত নিয়োগ করি। কয়েনের 125, 7 কয়েনের 125। 125, পিআরবি 293, 341, এই তো। তো এই হিসেবে আমরা ইউজ করে আসতেছে। আসলে আমরা 293টা যেটা এই শখে শখে তাই হয়, তাই আমরা লিখি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 293 বিধিতে যে মামলার তদন্তে সাক্ষী ও তদন্তকারী কর্মকর্তার ব্যয়, আই রিপিট, মামলার তদন্তে সাক্ষী ও তদন্তকারী কর্মকর্তার ব্যয়, দুইটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তার ব্যয়, আমরা ব্যয় বিল পাই না, আমরা এই তদন্ত কর্মকর্তা যে কার্যক্রমগুলো করে এসব তদন্ত বিল কানেক্টেড। আর একটা হচ্ছে মামলা তদন্তের সাক্ষী। এখন প্রত্যেকটা মামলায় খেয়াল রাখবেন যে একজন তদন্তকারী কর্মকর্তা সাক্ষী হয়, একজন তদন্তকারী কর্মকর্তা সাক্ষী হয়, এটা প্রতিটা মামলা। এখন মামলার গ্রাউন্ড অনুযায়ী খেয়াল রাখবেন, সব মামলাতে তাদের তো সাক্ষী ডাকে না। এখন একটা প্রশ্ন করতে পারে যে আপনি এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন, যে এই যে আমার বাদীর আনীত অভিযোগকে আপনি উল্লেখ করছেন, তার এসে এই কাজটা করছে, এখন আপনি কোথা থেকে পেয়েছেন? এই কোথা থেকে, কোন উৎস থেকে, বা কোন কার কাছ থেকে পেয়েছি, এটা আই ডোন্ট এক্সপোজ। এটা আমি কি, এটা আমি প্রকাশ করতে বাধ্য না, কম্পালসারি না, অবলিগেট না। এটা আমি প্রকাশ করতে বাধ্য না। আমি কার কাছ থেকে পেয়েছি, কোন সোর্সে, এটা আমি আইনগত, সেটা আইনি বলা রয়েছে। সে সোর্সের নাম প্রকাশ করা প্রয়োজন। আমি সিটিতে আমি কোনো তথ্য পেয়েছি, আমি সিটি, আমি সোর্সের নাম তো আমি উল্লেখ করবো না, বাট আমি কি কি পেয়েছি, কি কি নির্ণীত হয়েছে, সেগুলো ওগুলো পেতে পারি। তো এই কথাগুলো এখানে আছে, এটা আর একটু ভিন্ন দিক আছে। আমরা যখন বিলগুলো করে, বিলগুলো পাই, এসকোর্টের কি কি কার্যক্রম, এই বিষয়গুলো মোটামুটি গুলো আছে, একটু আমরা দেখে নেবো। এবং ইনফরমার যেটা আমরা, যেটা হচ্ছে রাজসাক্ষীর ক্ষেত্রে কথা হয়, এগুলো আমরা দেখবো। মনোযোগ দেন, একটু আমরা দেখে আসি যে যেসব সাক্ষী সরকারি কর্মচারী, সার্ভেন্ট অফ ক্রাউন যেটা আমরা বলি, নন, যেসব সাক্ষী সরকারি কর্মচারী নয় বলতেছে, এবং এবং তাদের খোরাকি ভাতা এবং পুলিশি তদন্তের সাথে রেলপথে অথবা দীর্ঘ দূরত্ব নৌকায়, এই যে আমরা যে ভাতাটা পাই, এই যে ব্যয়টা হয়, এটা দূরত্ব কতটুকু, এগুলো আলাদা ভাবে আলাদা বিধি আছে। জাস্ট এতটুকু, এতটুকু জেনে নেন। জাস্ট এই বিধির খালি একটু লিখবেন যে মামলা তদন্ত সাক্ষী এবং তদন্তকারী মতো ব্যয়, কিন্তু সরাসরি কিন্তু এই সোর্স নিয়োগ টিয়োগ এগুলো ওইভাবে না, কিন্তু ভিতরে আমরা যা পাবো। তবে এখানে বলছে যে এই যে যাতায়াতের যে বিল যে রয়েছে, এর বিলের জন্য কার কাছে অনুমোদন করতে হয় আমরা জানি। আপনারা জানেন সবসময় এসপির কথাই বলবেন, যে এসপি নিকট আমরা বিল সবসময় পরিশোধের জন্য এসপি নিকট পাঠাতে হয়। তো এই ধরনের শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেই করা উচিত। এবং মামলার মেরিট, মামলার অনুযায়ী প্রত্যেকটা কোন কোন মামলা কত টাকা পায়, এটা একটা তালিকা আছে, একটু পড়ে নিয়ে। মামলার ব্যয়, খুনে কত, খুন মামলায় কত, দর্শন মামলায় কত, মাদক মামলায় কত, এরকম আছে। এটা একটা এটা আসবে না পরীক্ষায়, দরকার নেই এটা, দরকার নেই। তো পুলিশ সুপার বিল অনুমোদন করার পর যখন তিনি বিলটা ইন্ডোর্স অনুমোদন করেন, তখন কি করবে, এটা হচ্ছে কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট থেকে, এটা বলা রয়েছে কোন কোন ইয়ে থেকে এটা গ্রান্ট করা হয়, এটা পরিশোধ করা হয় বিলের, যেটা বলা হচ্ছে কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট। এটা একটা ইংরেজি শব্দ, পড়ে নিন, অর্থ পরিশোধ করতে হবে। সাক্ষী উপস্থিত থাকলে, সাক্ষী যদি উপস্থিত থাকে তাহলে সরাসরি অর্থ দিতে হবে। বলা হয়েছে সাক্ষী উপস্থিত সরাসরি। এখন এখন তো সবকিছু আপডেটই হয়েছে। এখন এত আপডেট হয় না, এই যে আমি সাক্ষী দিয়ে আসছি, সাথে সাথে আমাকে পরিচয় নিয়ম হচ্ছে তাই, এটা তাই বলছে, কিন্তু আসলে কি আমরা কি অনেক ইউনিট, অনেক সময় সাক্ষীর ক্ষেত্রে যদি তাদের করে বা তাদের অর্থ থাকে, তাহলে সেটা কিন্তু টাকা পয়সা দিয়ে দেয়। কিন্তু আসলে এত তো সহজ হয় নাই। এটা অনুমোদন করতে হয়, পাশ করতে হয়, টাকা আনতে হয়, এসপি নামে দিতে হয়, তারপর সে বিল করতে হয়। তো যাই হোক, এখানে উপস্থিত যদি যদি সাক্ষী উপস্থিত না থাকে, তবে যে জেলায় সাক্ষী বসবাস করেন, সেই জেলায় পুলিশ সুপার অথবা সাক্ষীর এলাকায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অর্থ পাঠাতে হবে। তাই করে যে থানা জুরিডিকশন, যে অফিসার ইনচার্জ দায়িত্ব থাকে সেই থানার, সেখান থেকে। এখন তো আমাদের অনলাইন যুগ, এখন আর কারোর কাছে যাইতে হয় না, ওসির কাছে পাঠাতে হয় না, যাতে প্রাপ্য ব্যক্তিকে তা পরিশোধ করা যায়। এটা হচ্ছে আগে থেকে, যেহেতু 1943 থেকে কার্যক্রম, সেটা এটা ওইভাবে রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে প্রকৃত অর্থগ্রহীদের কাছ থেকে অর্থ গ্রহণের রসিদ দিতে হবে। এই যে এই জিনিসটা খেয়াল রাখবে যে আপনার যে অর্থটা নিচ্ছেন, অর্থটা
এটা কিভাবে বিলি করার প্রসেসটা কি, তাদের কাছে রসিদ কার কাছে নিয়ে প্রত্যেক যারা গ্রহণ করবে তাদের কাছে রসিদ। পুলিশ সুপার, খেয়াল রাখবেন যে পুলিশ সুপার যদি বিল অনুমোদনের সময় রিসিভ করবেন না, যে বিলটা যখন তিনি দিবেন, লিখবেন যে দিচ্ছেন, রিসিভ করবেন কি, তিনি কর্মকর্তারা নিজেরা ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব অবহেলা করেনি। মানে এগুলো তো আমরা আসলে পড়ার অভ্যাস না, রিডিং পড়ার অভ্যাস আমাদের খুব কম। তো দেখেন যে এসপি নিজে এটা কি করতে সার্টিফাইড দিচ্ছেন, লিখতেছেন যে যারা ঘটনাস্থলে গিয়েছেন সাক্ষীদের, আমরা জেলায় যখন চাকরি করছি আপনারা দেখবেন এই যে পিও ভিজিট, এটা আমি নামটা ভুলে গেলাম, সিডিএমএস একটা রয়েছে আর একটা আছে সিএমএস না এরকম একটা, যাই হোক, সেখানে আমরা ঘটনাস্থল অনলাইনে গিয়ে আমরা যখন মামলাটা হয়, যারা ওই সাক্ষীর দায়িত্বে আছে, এই প্রত্যেকটা মামলায় ওই সিএমএস এর মাধ্যমে আমরা এই করতে হয়, ঘটনাস্থল পরিদর্শন করতে হয়। তো যাই হোক, তিনি এটা কি করেন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব অবহেলা করেননি, এরকম একটা সার্টিফিকেট দেন। তবে মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বিধানের মূল উদ্দেশ্যই হচ্ছে যে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে ব্যয়ের ব্যবস্থা করা, এটাই হলো মূল উদ্দেশ্য। গুরুত্ব মামলাগুলোকে টাকা দেওয়া, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে কি করতে পারে শনাক্ত করার জন্য, অথবা ঘটনাস্থলে সংঘটিত অথবা ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করার জন্য অন্য জেলা থেকে সাক্ষীদের আনতে হয়। তো অনেক সময় মামলার প্রমাণ করার জন্য সাক্ষীদের অনেক অন্য জেলা থেকে সাক্ষীদের আনতে হয়, এগুলো তার কোনো মেকিং না। অনেক সময় রাস্তা যাচ্ছে কোনো একটা ঘটনাস্থলে সাক্ষী হয়ে যায়, এটাই স্বাভাবিক। বিলগুলো যতদূর সম্ভব অনুমোদন ও পরিশোধ করতে হয়। ফৌজদারি কার্যবিধির 92, দেখেন তো আপনাদের ঠিক আছে কিনা এটা। ফৌজদারি কার্য আদালত কর্তৃক জারিকৃত পরোয়ানার যেগুলো রয়েছে, গ্রেপ্তারকৃত সাক্ষীদের যাতায়াত, খোরাকি ভাতা, পুলিশ স্কোয়াডের যে ব্যয় হয় তা আদালত নিকট আদায় করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, যে আহ, আহ, যে সকল গ্রেপ্তারকৃত সাক্ষীদের যাতায়াত ও খোরাকি ভাতা কোথায় থেকে আদায় করতে হবে, পুলিশ স্কোয়াডের যে যে সকল ব্যয় হবে সেগুলো অবশ্য আদালতের, এটি হলো এমসিকিউ, আদালতের নিকট হতে ব্যয় করতে হবে। খেয়াল রাখবেন যে তদন্তকারী কর্মকর্তার বৈধ ও প্রয়োজনীয় সকল ব্যয়, আই রিপিট, তদন্তকারী কর্মকর্তার বৈধ ও প্রয়োজনীয় সকল ব্যয়, এই মামলার তদন্তে এমন কোনো প্রয়োজনীয় ব্যয় যা প্রচলিত বিধি অনুযায়ী অন্য, যদি কোনো অন্য কোনো উৎস থাকে, যদি পরিশোধ করা না যায়, আদালত থেকে আদায় করা না যায়, ডাইরেক্ট বলছে, কথাটা মনোযোগ দেন, তাহলে কোথা থেকে যে কোনোভাবেই একমাত্র তদন্তের স্বার্থেই সবকিছু কার্যক্রম হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অন্য উৎস থেকে ব্যয় করা যাচ্ছে না, আবার আদালত থেকেও ব্যবহার করা দিচ্ছে না, তাহলে কি করে পুলিশ সুপার, ওই যে পুলিশ সুপারের যে কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট রয়েছে, এই ব্যয় পুলিশ ইনভেস্টিগেশন চার্জ নামে বিস্তারিত লিপিবদ্ধ করতে হবে, যেটা যখন টাকা দিবে খেয়াল রাখতে হবে, এটা হলো এসপি স্যারের একটা কি কোর্ট। তাহলে আমরা কি কি দেখলাম এখানে, একটু যে বিষয়টা হচ্ছে এই যে আমরা ক্ষয়ের ব্যয়ের যে উদাহরণগুলো আমরা উপর থেকে দেখলাম, যে আদালত সাক্ষ্য দেওয়ার জন্য না, বরং পুলিশ তদন্ত অংশ করার জন্য থানায় পুলিশের অনুসন্ধান আসা সাক্ষীর যাতায়াত করে খরচ, খেয়াল রাখবেন এটা। আমরা সরাসরি তো একেবারে আমরা সোর্স নিয়োগ টিয়োগ এই সেই অনেক কিছু ইউজ করে দিই, কিন্তু আসলে মূলত কথা বলছে এগুলাই, কিন্তু আমরা এটার ইন্টারনাল ভাবে এবং ভিতরে এই কথাগুলো বলা রয়েছে, যে আদালত সাক্ষী দেওয়ার জন্য না, বরং পুলিশ তদন্ত অংশ করার জন্য পুলিশ অনুসন্ধান অনুসন্ধান আসা সাক্ষীদের যাতায়াত খোরাকি খরচ। আচ্ছা, ইনফর্মার ও রাজশাখী, যেটা বলছি ইনফর্মার, যেটা আমরা বলি ইনফর্ম, যিনি, যার কাছে আমরা তথ্য পেয়েছি, এবং ভরণ পোষণ যাতায়াত খরচ, দূরবর্তী বিট থেকে, ওই যে যারা অন্য দূরবর্তী বিট থেকে আসে অফিসার কথা বলছে, তদন্ত সহায়তার জন্য ডেকে আনা চৌকিদার ও দফাদারকে খরচ কথা বলছে, তদন্তের সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘটনাস্থলে নিয়ে আসার জন্য যানবাহন ভাড়া, যে তদন্ত সহায়তার জন্য যারা আসবে এদেরকেও বলা হয়েছে বিল দিতে হবে, টিএডিএ যেগুলো আমরা বলি, এগুলোর জন্য। তবে এগুলোর জন্য বিধির জন্য আরো অনেকগুলো বিধি রয়েছে, এগুলো বিধি করতে গেলে আলাদা ভাবে এগুলো কোড আছে, এগুলো আমাদের দরকার নেই, বাট আমরা আমাদের জন্য যে তদন্ত ব্যয় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে 293 সেকশনে সে বলা রয়েছে। এখান থেকে এমসিকিউ আসবে যদি আসে, এটার মূল উদ্দেশ্য কি, 393 মূল উদ্দেশ্য হচ্ছে যে মামলা তদন্তের সাক্ষী ও তদন্ত কর্মকর্তা ব্যয়, জাস্ট এইটুকু মনে রাখবেন। আমি একটু কথা বলে নিই। এই পর্যন্ত আমরা 1 থেকে 300 পর্যন্ত যেগুলো এমসিকিউ হয়েছে, গুরুত্ব যেগুলো দরকার নেই এগুলো আমি ওমিট করে দিব, এগুলো আপনাদের এমসিকিউ অলরেডি সেট করা হচ্ছে। আর আপনাদের ওদিক থেকে 1209 পর্যন্ত 300 থেকে, ওগুলোতে কিছু পরীক্ষা নিছে, আবার নিবো এগুলা, ঠিক আছে, কোনো টেনশন করার দরকার নেই। তাহলে কোনো সাক্ষীর খোরাকিও যাতায়াতে ব্যয়ের বিল পুলিশ সুপারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে, অবশ্যই কাদের, যেগুলো সরকারি কর্মচারী এমন সাক্ষী। সাক্ষীর ব্যয় কোন ধরনের মামলা করা উচিত, অবশ্যই গুরুত্বপূর্ণ মামলা, এগুলো খেয়াল রাখবেন, শুধু গুরুত্ব ছোটখাটো মামলা না। সাক্ষীর ব্যয়ের বিল কে অনুমোদন করবেন, ভেরি ইম্পর্টেন্ট এটা, অবশ্যই পুলিশ সুপার, খেয়াল রাখবেন। থানার ওসি, তদন্ত কর্মকর্তা, পুলিশ সুপার, ম্যাজিস্ট্রেট, অবশ্যই পুলিশ সুপার। অনুমোদনকৃত সাক্ষীর ব্যয় কোন তহবিল থেকে নেওয়া হবে, যেটা অনুমোদিত সাক্ষীর, এগুলোর কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট, ইংলিশ আসতে পারে, বাংলাও লিখতে পারে এটা। আচ্ছা, সাক্ষী উপস্থিত থাকলে অনুমোদিত অর্থ কিভাবে হবে, অবশ্যই সাক্ষীর হাতে দিতে হবে, এটা নিয়ম।
কথা বলা রয়েছে। আর প্রকৃত অর্থগ্রহীতার কাছে কি গ্রহণ করতে হবে? অবশ্যই রসিদ, যেটা আপনার বললেন। এগুলো যেগুলো আছে একটু দেখে নেবেন, 15টা করছে, এগুলো আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। 295 দেখেন, এটা জাস্ট রিডিং করেন, এখানে কোনো আহামরি কিছু নয়। এখানে 295 একটু খেয়াল করবেন যে এখানে বলছে ক্রিমিনাল ইন্টেলিজেন্সের ব্যুরো রয়েছে আমাদের, যে এই ক্রিমিনাল ইন্টেলিজেন্সের ব্যুরোর ব্যবহারটা কি 295 কথা বলেছে। জাস্ট একটু খালি জেনে রাখি, এটা আমার কিছু নেই, রিটেনের কিছু না। জাস্ট 295 যে আমাদের সিআইডি CIB, যেটা হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সিআইবি, যেটা আমাদের আমাদের ক্রিমিনাল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা, এবং অপরাধ তথ্য সংগ্রহের ক্ষেত্রে অপরাধ অপরাধ গোয়েন্দার ব্যুরোর ক্ষেত্রে যে ব্যবহারটা আমরা যদি দিই কোনো, খেয়াল করবেন, এটা একটু খালি মাথায় নেন যে এটি হচ্ছে যে কোনো নির্দিষ্ট শ্রেণীর অপরাধ একটা। এই আমরা কিন্তু অনেকগুলো ক্রিমিনাল ইন্টেলিজেন্স সংগ্রহ করি। এখন এটা দুই ধরনের আমরা জানি, একটা হচ্ছে, কেউ বলতে পারেন এই আমরা কয় ধরনের উৎস পাই, তথ্য পাই দুই ধরনের, একটা প্রকাশ্য, অপ্রকাশ্য। একটা হচ্ছে প্রকাশ্য। প্রকাশ্য ইন্টেলিজেন্সটা কি, যেটা আমরা যা যা টেলিভিশন পত্রিকা যা পাই। আর কভার্ট যেটা হচ্ছে ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে গোপনীয়, যেটা হচ্ছে আমরা সহজে পাই, এটাই হচ্ছে মূল ইন্টেলিজেন্স। যে কোনো একটা অপরাধ সংগঠনের আগে আমি যদি জানতে পারি, এটা যদি প্রকাশ্য হয়, এগুলো তো আমি জেনে ফেলতেছি, এগুলো কোনো ভ্যালু কম, কভারটা বেশি। তাহলে এখানে বলছে যে অপরাধ ও অপরাধীর তথ্য সংগ্রহের জন্য অপরাধ বিভাগের সিআইডি, মানে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্যুরো বা ডিপার্টমেন্টের যে যাতে যাতে এই সেবা তারা যত সম্ভব এই ব্যবহার করতে পারে। প্রত্যেক তদন্তকারী কর্মকর্তা এটির 9 নাম্বার যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের, সেটা সতর্কের সঙ্গে এগুলো একটু দেখে। দেখা যাচ্ছে? যে কথাটা বলতেছিলাম, যে এই ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে কোনো তথ্য যোগাযোগ, মূল কথা খেয়াল রাখবেন যে এই অপরাধ গোয়েন্দার যে ব্যবহারটা খেয়াল রাখবেন অপরাধ অপরাধী তথ্য সম্পর্কে। এটা একটা খেয়াল রাখবেন, এই জিনিসটা যে অপরাধ এবং অপরাধ কি করতেছে এবং অপরাধীর তথ্যগুলো কি, এটা একটা খেয়াল রাখবেন মাথায়। এবং এখানে বলছে যে এই সিআইডি বা সিআইবি যাই বলি না, ক্রিমিনাল ইন্টেলিজেন্স যেটা বলি, যে এদের সাথে এর তথ্যের জন্য কোনো যোগাযোগ সফল হোক না হোক, খেয়াল রাখতে হবে যে পরবর্তী বা চূড়ান্ত পর্যায়ে একটি ফার্দার রিপোর্ট অথবা ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে। প্রতিবেদনে মামলার ফলাফল সংক্ষেপে উল্লেখ করতে হবে, যাতে বড় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডের প্রয়োজনীয় সংশোধন করতে হয়। একটু কথা বলে নেই এটা, যে আমরা কোন কোন মামলাগুলো সিআইডি তে যায়, কোন কোন মামলা সিআইডি তথ্য যায়, এগুলো বিষয়ে চাঞ্চল্যকর, খেয়াল রাখবেন চাঞ্চল্যকর স্পর্শকাতর মামলার কিছু তথ্য, খুন ডাকাতি ধর্ষণ, কিছু কিছু এগুলো হচ্ছে ওই যে এসআর মামলা হলে ইনফরমেশন গুলো তাদের দিতে হয়। এবং এগুলো শুধু কি তথ্য দিতে হয়, অপরাধ এবং অপরাধীর তথ্য খেয়াল রাখতে হবে। তাদের একটা ওই যে ডাটা তৈরি করে, ডাটা বেস তৈরি হয় অপরাধের। এগুলো তথ্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধরা পড়লে বিভিন্ন ইনফরমেশন জানতে পারে। তো খেয়াল রাখতে হবে যে প্রত্যেক পুলিশ পুলিশ কর্মকর্তা খেয়াল রাখতে হবে যে রেকর্ড সংগ্রহের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সরবরাহ বিষয়টি মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যে এই যে কোনো একটা মামলার কোন ধরনের মামলা নিষ্পত্তি হওয়ার পর যে মামলার মডাস অপারেন্ডিটা কি, যে খালি নর্মাল মামলাগুলো, কিছু কিছু মাদক মামলা আছে, এটার মডাস অপারেন্ডিটাই ভিন্ন। এই যে মডাস অপারেন্ডি অপরাধ সংগঠনের যে পদ্ধতিটা, একটা ভিন্ন আঙ্গিকে তারা অপরাধটা সংগঠন করছে, এটাই হচ্ছে অপরাধের প্রক্রিয়াটা। বলছে অপরাধ সংগঠনের পদ্ধতি যদি অভিযুক্ত বা সাসপেক্ট যারা থাকবে এদের বিস্তারিত তথ্য সহ মামলার একটি নোট তদন্ত কর্মকর্তা পুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার রেকর্ড সংগ্রহ করতে হবে। এটা এটা রাখা দরকার আছে, তথ্যগুলো সিআইডি তে রাখা দরকার আছে, বা ক্রিমিনাল এজেন্সি সংরক্ষণ করা দরকার আছে। খেয়াল রাখতে হবে এখানে আবগারি, আফিম বা চোরাকালীন সম্পর্কে তথ্য প্রয়োজন হলে সরাসরি এসপি, এক্সারসাইজ ইন্টেলিজেন্স ব্যুরো বেঙ্গলে, এটা তো আগের ছিল, তো খেয়াল রাখতে হবে যে এগুলো আবগারি বা আফিমের ক্ষেত্রে যদি কোনো এরকম তথ্য প্রয়োজন হলে সরাসরি এসপির মাধ্যমে কি করে আবেদন করতে হবে, এবং তিনি তার কাছে প্রয়োজন তথ্য সরবরাহ করবেন। এবং আমরা অনেক সময় দেখি হেডকোয়ার্টার, আপনারা যারা অফিস চাকরি করবেন দেখেন হেডকোয়ার্টার বিভিন্ন সময় সিআইডি থেকে বিভিন্ন তথ্য, এগুলো কিছু গোপনীয়। আপনারা জানেন যে সিআইডি অনেক কাজ, ডিবি অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে গোপনীয়, যেগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশ করে, যেগুলো প্রকাশ হয়েছে এগুলো তো আর গোপন থাকে না, সেগুলো হচ্ছে প্রকাশ্য তথ্য। আমি যেটা বলছি যে ইন্টেলিজেন্স প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে প্রকাশ্য, অপ্রকাশ্য। অপ্রকাশ্যটা অপ্রকাশ্য থাকে, এই যেটা আমরা যারা ইন্টেলিজেন্স করি বা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এই তথ্যগুলো কালেকশন করাটাই হচ্ছে মূল বিষয়। তাহলে পিআর 295 মূল বিষয়টা কি খেয়াল রাখবেন, যে এটা ক্রিমিনাল ইন্টেলিজেন্সের ব্যবহারটা হচ্ছে কাদের কথা। আর এই ক্রিমিনাল ইন্টেলিজেন্সের বিভাগের প্রধান অন্তর্ভুক্ত কি, সিআইডি, খেয়াল রাখবেন। এটা কোন কোন কাজে লাগে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্যুরোর, খেয়াল রাখবেন যে নির্দিষ্ট শ্রেণীর, যে একটা নির্দিষ্ট শ্রেণীর অপরাধ এবং অপরাধীর সম্পর্কে তথ্য, এতটুকু রাখলে খেয়াল রাখবেন, অন্য কিছু দরকার নেই। 296,
জাস্ট এটা রিডিং এইটুকু খালি এক লাইনে পড়বার দরকার নেই। 296 হচ্ছে ফটোগ্রাফিক ব্যবহারের ফিঙ্গারপ্রিন্ট স্পষ্ট করে, অন্য কোনো কিছুর দরকার নেই। অর্থাৎ এই ফটোগ্রাফিক ব্যবহার ও ফিঙ্গারপ্রিন্টের স্পষ্টকরণের এই কথাটাই বলছে যে এই যে কার এই যে সিআইবি যেটা বললাম আমরা, সিআইডি তে যে এটা সংরক্ষণ থাকে, যাদের অপরাধ সংগঠনের সময় অপরাধীরা যেসব আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার মার্ক, এটা বলে অনেক সময় বলা হয় কলিং কার্ড বলা হয়, আমরা অনেক সময় বলবো ইন্সপেক্টর হিসেবে যারা পরীক্ষা দেন, আমরা কলিং কার্ড বলে একটা শব্দ আছে, যারা সাব ইন্সপেক্টর আছে, অনেকেই কথা বলতেছেন, অন্যদিকে মনস্ক মনস্ক থাকেন, সমস্যা নেই। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কি এই যে আঙ্গুলের ছাপটা, আমি যেটা বললাম যে ইন্সপেক্টর হিসেবে কলিং কার্ড আসে, যে কিরকম যে অপরাধীর সময় কি করবে, কোনো একটা বস্তু রেখে যায়, অপরাধ করার সময় রেখে যায় যে পরবর্তী এরকম চিহ্ন আলামত, এটা আমরা বলি। তো এখানেও যে আঙ্গুলে যে ফিঙ্গার মার্কস রেখে যায় সেগুলো পরীক্ষা করার জন্য সিআইডির ফটোগ্রাফিক ব্যুরোর সেবা, তাদের সেবাটা আমরা নিই, যথাসম্ভব ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে যে পর্যবেক্ষণের জন্য যে আমরা যে পর্যবেক্ষণ করার জন্য যে আঙ্গুলের ছাপ স্পষ্টভাবে দেখা যায় না, সেই ছাপ বিশেষজ্ঞ যারা থাকবে তারা পরীক্ষা করবে, এবং বিশেষ করে সন্দেহভাজন ব্যক্তির আঙ্গুলের ছাপ সঙ্গে মিলে যায় কিনা তা নির্ণয়ের চেষ্টা করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, যে আপনি সাসপেক্ট যারা ধরছেন একটা ডাকাতি বা খুন মামলার, যে পরবর্তী অ্যারেস্ট হয়েছে, বাট যেখানে আমরা আঙ্গুলের ছাপ পেয়েছি সেটার সাথে আমরা যাকে সাসপেক্ট করছি যদি ম্যাচ করে যায় সেটা তো এনাফ, তাহলে তো হয়ে ডিটেক্ট হয়ে গেল। আর যদি ম্যাচ না করা যায় সেগুলো নির্ণয়ের চেষ্টা করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে এই আঙ্গুলের ছাপ খুঁজতে হবে, এই সার্চিং করবে আঙ্গুলের ছাপ কোথায় কোথায় পাবে, মনোযোগ দেন সবাই। আঙ্গুলের ছাপ পাবে হচ্ছে কাচের উপর, এই আঙ্গুলের ছাপ অবশ্যই খুঁজতে হবে কাচের উপর, বিশেষ করে এগুলো কি থাকে, এটা অবিকৃত থাকে, যেটা ধাতব বস্তুর উপর, পালিশ করা কাঠে, লেকার করা বস্তুতে, এগুলো ডাকাতরা কি করে ফেলে যাওয়া মশাল টার্চ অত্যন্ত সতর্ক পরি করতে, যে ডাকাতরা অনেক সময় টর্চ ফেলে রেখে যায়, এগুলো যদি যখন ধরে তখন ওদের আঙ্গুলের ছাপ গুলো, হাতের ছাপটা পাওয়া যায়। এই মশাল বা টর্চ অত্যন্ত সতর্কের সাথে পরীক্ষা করতে হবে। এবং পুরা টর্চের কালো পৃষ্ঠে অনেক সময় আঙ্গুলের ছাপ পাওয়া যায়, পুরা টর্চের কালো পৃষ্ঠে, যে কালো পৃষ্ঠেতে পাওয়া যায় এই খেলাটা বোতল জাত টর্চে এই ধরনের ছাপ বেশ পরিষ্কার থাকে, যে বোতল জাত টর্চে অনেক সময়, যে অনেক সময় বোতল জাত, এগুলো খেয়াল রাখবেন। কাছে কাছে আঙ্গুলের ছাপ সংগ্রহের জন্য ভালোভাবে মাধ্যম হয় ডাকাতির উদ্দেশ্যে জনকর্মী মাদক প্রয়োগ ঘটনার বিষয়টি গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। যে কাঁচ আঙ্গুলের ছাপ সংগ্রহ করার জন্য ভালো মাধ্যম হয় ডাকাতের উদ্দেশ্যে যৌনকর্মীকে মাদক প্রয়োগের ঘটনাটিও বিশিষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই ঘটনায় সাধারণত গ্লাস বা বোতলের মাধ্যমে মদ প্রলোভ করানো হয়, যে এটা এই যে ডাকাতের উদ্দেশ্যে যৌনকর্মীকে মদ পান করায়, খেয়াল রাখতে হবে। তাই এই ধরনের সাধারণত গ্লাস ও বোতলের মাধ্যমে মদ মদ পেলে তাই ওখানে ওই কি আঙ্গুলের ছাপটা পাওয়া যায় ভালো আর কি। খেয়াল রাখে যারা সিআইডি তারা কাজ করে। তবে এই যে বার্গালারি আমরা যেগুলো দেখবো, শীতল চুরির ঘটনা প্রবেশের সময় কি অনেক সময় স্থান সংলগ্ন বাঁশের চাটায় বা দরজার খুঁটিতে আঙ্গুলের ছাপ পাওয়া যেতে পারে। শীতল চুরি, যে রাতের বেলা শীতল চুরি করে, এই যে যে বলছে বাঁশ বা চাটায় দরজা, এগুলোর ভিতরে যে যে টানাটানি করে, খুলে ভাঙে, এগুলোতে ছাপ পাওয়া যেত। যেসব অংশে ছাপ পাওয়া যাবে খেয়াল রাখতে হবে, আই রিপিট, যেসব অংশে ছাপ পাওয়া যাবে সেই সতর্কতার সঙ্গে সেটা নিয়ে পরীক্ষা পাঠাতে হবে। খেয়াল রাখতে হবে যে হত্যার ঘটনায় রক্ত মাখা আঙ্গুলের ছাপ জন্য তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে, যে হত্যার আঙ্গুলের ছাপ পাওয়া যাচ্ছে কিনা। খেয়াল রাখতে হবে যে প্রত্যেক কর্মকর্তাকে এই যে ম্যাগনিফাইং গ্লাস আজ সকাল সর্ব করতে হবে। এটা হচ্ছে, এটা সঙ্গে রাখতে হবে, এটা একটা এমসিকিউ আসে পরীক্ষায়, যে প্রত্যেক তদন্ত কর্মকর্তা ম্যাগনিফাইং গ্লাস সরবরাহ করা হয়, তদন্ত সময় তার সঙ্গে রাখতে হবে। এটা হচ্ছে বিশেষ করে কোনো একটা চাঞ্চল্য ঘটনা হলেই এরকম আমরা সিআইডি যারা আছে এগুলা পরীক্ষা করার জন্য চলে আসে, এগুলা কি বলে টিম, পিবিআই টিম না কি বলে, আর কি যাই হোক সিআইডি থেকে চলে আসে, বা ক্রাইম সিন সংরক্ষণের জন্য টিম গুলো চলে আসে। আচ্ছা, এখন এটা পদ্ধতিটা, এটা তারা বিভিন্ন ভাবে এটাকে তোলার জন্য, এই আঙ্গুলের ছাপ তোলার জন্য বা ওখান থেকে সংরক্ষণ করার জন্য নেওয়ার জন্য কি করে, যে কাঁচ বা পালিশ বা কাঠ বা ধাতু লেকার করা বস্তুর উপর থাকা আঙ্গুলের ছাপকে গ্রে পাউডার নামক এক ধরনের রয়েছে, সেটা অল্প পরিমাণ ছিটিয়ে স্পষ্ট করা যায়। যে আপনার যেখানে যেখানে আছে যে কাঁচ পালিশ করা কাঠ, এখানে আঙ্গুলের ছাপ আছে, তখন কি দেবে, আঙ্গুলের ছাপকে পরিষ্কারের জন্য গ্রে পাউডার নামক বিশেষ পাউডার রয়েছে, যে অল্প পরিমাণ ছিটিয়ে দিলে সেটা কি একটি স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। আপনারা দেখেন, আমরা যখন সিআইডিতে ট্রেনিং করছি আমাদের এগুলো দেখানো হয়েছে, যে ওখানে আঙ্গুলের ছাপটা আছে, আমরা একজনের ছাপ একটা গ্লাস ধরছি দেখা যাচ্ছে না, বাট যখন ওটা ছিটিয়ে দিচ্ছে দেখা যায় একটা আঙ্গুলের ছাপটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। তো এগুলো তো ক্রিমিনালরা বুঝতে পারবে না, তাহলে এগুলো আবার জানা ফেলে সমস্যা। এবং খেয়াল করতে হবে ক্যামেল হেয়ার ব্রাশ দিয়ে, ওই যে এক ধরনের ব্রাশ রয়েছে, সেগুলো হালকাভাবে ঝেড়ে অতিরিক্ত পাউডার সরিয়ে ফেলতে হবে, এবং হালকা 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 ব্রাশ করে করে সেটা অতি সরিয়ে ফেলতে হবে। যদি সাদা রঙের হয় যদি কাগজ বা কাঠ, তাহলে গ্রে পাউডার পরিবর্তে গ্রাফাইট যদি সাদা রঙের হয়, যে সাদা কাগজে হয়, তাহলে এই গ্রে পাউডার পরিবর্তে কি গ্রাফাইট ব্যবহার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে এই এই পদ্ধতির ফলে খালি চোখে দেখা যায় না এমন আঙ্গুলের ছাপও দৃশ্যমান করা যায়, যে খালি চোখে দেখা যাচ্ছে না এগুলোতেও দেখা যায়। তো অপরাধীরা খেয়াল রাখবেন যে যে বস্তুগুলো ব্যবহার বা স্পর্শ থাকতে পারে সেগুলো সহজভাবে এই পদ্ধতি ব্যবহার করাই উত্তম মনে করি।
পুলিশ স্টেশন গুলোতে যে গ্রে পাউডার এবং গ্রাফাইটের শিশি গুলো কি থাকে সরবরাহ পুলিশ ব্যবস্থা কে ব্যবস্থা করবে? পুলিশ সুপার ব্যবস্থা এই বাবদ কন্ট্রাক্ট গ্রান্ট থেকে বহন করেছে খরচটা, এটাও কন্ট্রাক্ট গ্রান্ট থেকে খরচটা ব্যবহার করবে। এবং খেয়াল রাখবে যিনি এটা ইন্সপেকশন করবেন অবশ্যই অধীনস্থ কর্মকর্তারা নির্দেশনা বুঝেন, অনুসরণ করবেন, যে এটা যখন ইন্সপেক্টর অফিসার দেখবেন। আর এখানে যেটা আছে যে ফিঙ্গার ইমপ্রেশনের ক্ষেত্রে কি করবেন, আর হচ্ছে গুরুত্বপূর্ণ ভারী আলামতের ক্ষেত্রে অনেক সময় কি করবেন, এগুলো হচ্ছে এক কথাই বলছে যে যদি এরকম পাওয়া যায়, যে ফিঙ্গারপ্রিন্ট যদি পাওয়া যায় তাহলে সিআইডির কাছে মতামত চাবেন, এবং কোনো আঙুলের ছাপ না পড়ে সে অত্যন্ত সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে এই বিষয়টা। এবং খেয়াল রাখতে হবে যে কোনো বস্তু হাতে ধরা যাবে না, কোনো হাতে আপনি টাচ করে হাতে ধরতে পারবেন না। এগুলো এগুলো বস্তুটি অবশ্যই সাবধানে বাক্সে তুলতে হবে, এবং আঙ্গুলের ছাপ রয়েছে সেই সঙ্গে কোনো খসখসে বস্তু যেন স্পর্শ না খেয়াল রাখতে হবে। এবং বিষ প্রয়োগে মাদক এবং মাদক মামলার ব্যবহৃত থাম্বনেল সিআইডি তে পাঠানোর সময় নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। এখন তারাই করে, আমরা থানা পুলিশ একটু কমই করে, যেগুলো অনেক সময় প্রাথমিকভাবে যেগুলো আমাদের দরকার প্রাইমারি ভাবে ফার্স্ট রেসপন্ডেশন আমরা করি। তো খেলা বাড়ি যদি কোনো আলামত যদি বাড়ি হয় তাহলে স্পেশাল মেসেঞ্জার মাধ্যমে পাঠাতে হবে, খেয়াল রাখবেন। এবং প্যাকেটটি সিল করে রেজিস্টার পোস্টের মাধ্যমে ক্রিমিনাল সিআইডি বরাবর কি করতে হবে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অ্যাসিস্ট্যান্টের কাছে পাঠাতে হবে। এবং প্রত্যেকটা লেভেল থাকবে, জেলার নাম থাকবে, যে থানার নাম, জেলার নাম, রেকর্ড কে প্রেরণ করছেন তার নাম থাকবে, যে আমরা পারি, এটা হলো ফরম্যাট দেওয়া আছে সব জায়গায়। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। এবং আলামতের পরিচয়, এটা আইডেন্টিটি অখণ্ডতা, এটা খেয়াল রাখবে, সর্বোচ্চ সতর্ক অবলম্বন করে এটা কেমিক্যাল যারা থাকবে তাদের কাছে প্রেরণ করতে হবে। এটা আর কোনো কিছু নাই। এবং বিশেষ করে আমরা এই দেওয়া সেফ আঙ্গুলের ক্ষেত্রে যেগুলো আমরা পিআরবিটা বিশেষ করে এই যে পিআরবি 313, 313, 14, 313 যে আঙ্গুলের সাব ক্ষেত্রে সেগুলো আমরা copy। তাহলে 296 আমরা কি বিষয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে একেবারেই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টের ক্ষেত্রে যে একেবারেই স্পষ্ট করবে কিভাবে কোন পদ্ধতি কারা থাকবে, কোন কোথায় এটা উঠাবে, কোন পদার্থ ব্যবহার করবে, এগুলো বলা হয়েছে। আর এই ফটোগ্রাফিক ব্যুরো কার অধীনে, আমরা জানি অবশ্যই সিআইডির অধীন, খেয়াল রাখবেন, এটা অনেকেই পারবে না। ফটোগ্রাফিক স্পেশাল ব্রাঞ্চ ট্রাফিক রেলওয়ে অনেকে সিআইডির অধীন। ছোট ছোট এমসিকিউ অনেক ভুল করবেন। ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই খুঁজতে হবে কোথায়, অবশ্যই কাঁচে, পালিশ করা কাঠ, ধাতু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউটা। যে নিচের ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই খুঁজতে হবে, উপরের সবগুলাতে পাওয়া যেতে পারে, খেয়াল রাখতে হবে। এখন যেটা পড়াবো ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা সবসময় রিটেনের ক্ষেত্রে কাজে লাগাই, 297, যেটা হচ্ছে বিশেষজ্ঞের ক্ষেত্রে। আমরা 45 থেকে 51 পর্যন্ত আমরা যে সেকশনের সাথে সাক্ষ্য আইনের 297 লাগে, যে 45-297, বিশেষজ্ঞের মতামতের আবেদন এবং কেমিক্যাল এক্সামিনার অন্যান্য বিষয় নিকট মোতাবেক, একেবারেই সহজ, এটা মনে রাখতে যে আমরা বিশেষজ্ঞের মতামতটা নেই, আলামত প্রেরণ করি, জাস্ট এটা হলো মামলার সঙ্গে তদন্ত মামলার সম্পর্কিত যে বিশেষজ্ঞের মতামত এক্সপার্ট অপিনিয়নের জন্য পুলিশ কর্মকর্তাদের আমাদের যে কিভাবে আবেদন করতে হবে, এবং পরীক্ষার আলামত কিভাবে এক্সিবিট করতে হবে, কিভাবে কেমিক্যাল এক্সামিনার করতে হবে, বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে, এগুলি এই নির্দেশনা সম্পর্কে 297 বলছে, আর কিছু না, এখানে মনে রাখবেন। অর্থাৎ 297 হচ্ছে এক্সপার্ট অপিনিয়ন, এক্সিবিট, কেমিক্যাল এক্সামিনার, অ্যাপেন্ডিক্স 15, যেটা বলছে 16তে, 18, 16 না 18 অধ্যায়ে এই কথাগুলো বলা রয়েছে, কেন আর কিছু নাই। এক কথা, বিশেষজ্ঞের মতামত চাইলে নির্ধারিত ফর্মে রিকুইজিশন পাঠাবেন, আলামত পরীক্ষা করতে হবে, যথাযথ এক্সিবিট পাঠাতে প্রদর্শনী দিতে হবে, আলামত পাঠানো হলেও কেমিক্যাল এক্সামিনার অন্যান্য এক্সপার্টের কাছে কোন এখানে এক্সপার্ট তো পুলিশের অনেকগুলি এক শাখা রয়েছে, আপনারা জানেন। এখানে অপরাধের ধরন এবং আলামত অনুযায়ী অন্য যে শাখায় আবেদন করবেন, এগুলো ফরম্যাট অনুযায়ী সমস্যা নেই। আচ্ছা, তাহলে 297 অনুযায়ী বিশেষজ্ঞের মতামত গ্রহণ আলামত পরীক্ষার জন্য এখানে দেওয়া নির্দেশনার কথা রয়েছে। সর্বশেষ পিআরবি, সবাই মনোযোগ দেন, এটা একটু রিটেনের প্রশ্ন, পরীক্ষায় কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর সকলেই আসে। 299, সবাই মনোযোগ দেন। সর্বশেষ আজকের ক্লাসের পিআরবি সর্বশেষ ক্লাস, এবং এখন থেকে যে অতিরিক্ত ক্লাসটা হবে পিআরবি, শুধু এখান থেকে আমি সর্বোচ্চ 30 থেকে 35টার পিআরবি বা আর একটু বেশি হতে পারে, শুধু ওই বিধিটাই শুধু রিটেনের জন্য নিয়ে আসবো, যে এখানে কি কি আছে এখান থেকে রিটেনে আসতে হবে। অলরেডি আমরা এই পর্যন্ত আলোচনা করে আসছি এবং পিছন থেকে আলোচনা করছি, যেহেতু আমাদের রিটেনের পরীক্ষা খুবই সন্নিকটে, এই জন্য এখন আমরা রিটেন চলে যাবো, যেহেতু আমাদের মোটামুটি মাইনর এক শুধু এটা আজকে যদি শেষ হয়ে যায়, কালকে আপনাদের আলোচনা হবে ইনশাল্লাহ মানব পাচার নিয়ে। মোটামুটি যেগুলো লিখিত প্রশ্নের জন্য আসবে সেই ধারাগুলি শুধু আমরা নিয়ে আসবো, অন্য কিছু না। শুধু মানব পাচারটা আগামীকাল আলোচনা হবে, কালকে থেকে আর কি। তো যাই হোক, সবাই 100% উপস্থিত থাকবেন। তাহলে আমরা 299 দেখি। অস্বাভাবিক সন্দেহজনক মৃত্যু তদন্ত, খেয়াল রাখবেন, আমরা জানি আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে তদন্তর পদ্ধতিটা বলছে 290, কিন্তু একটা কথা বলে নিই, 299 আমরা 300 এবং কানেক্টেড আমরা লিখি ফৌজদারি কার্ড 174, 299। এখানে কে তদন্ত করবে, কোন পদমর্যাদা অফিসার তদন্ত করবেন, এবং কি কোন ফর্মে এই সুরত হালদা লিপিবদ্ধ করবেন, এবং এটা আহ, আহ, কার্যবিধির কানেক্টেড কত, এবং কারা সেখানে ঘটনাস্থলে কে উপস্থিত হবে, এই রিপোর্টটা কাদের কাছে পাঠাবেন,
এবং এই যদি অস্বাভাবিক মৃত্যুটা যদি একদিনের বেশি স্থায়ী হয় কি কার্যক্রম করবেন। এবং আরেকটা জরুরি প্রশ্ন হচ্ছে যে আহ, কোন মামলায় আমি প্রশ্ন করছিলাম কোন ক্ষেত্রে মামলার সিডি লেখার প্রয়োজন নাই। একমাত্র এই কেস ডায়েরি আমি বলেছিলাম যে এই 174 299 ক্ষেত্রে বলছিলাম যে যদি সিডি সিডি সব মামলায় সিডি লিখতে হয়, কিন্তু যদি কোনো একটা মামলা 24 ঘন্টার যদি প্রয়োজন নাই, কোনো একটা 24 ঘন্টার ভিতরে তদন্ত শেষ করে দিচ্ছেন, 24 ঘন্টা লাগে নাই, সেই ক্ষেত্রে আমার সিডি লেখার প্রয়োজন নাই। একমাত্র এই অপমৃত্যু মামলার ক্ষেত্রে খেয়াল রাখবেন, একটা প্রশ্ন আসছিল। কিন্তু অবশ্যই এই একদিনে বেশি স্থায়ী হলে কেস ডায়েরি লিখতে হবে, কিন্তু একদিনের বেশি যদি স্থায়ী না হয় কেস ডায়েরি লেখার প্রয়োজন নেই। তো যাই আমরা দেখি এখানে মোটামুটি কি কি রয়েছে। যে ফৌজদারি কার্যবিধি পিআরবি 299 বলছে অস্বাভাবিক আনন্যাচারাল বা সাসপিসিয়াস ডেটের মৃত্যুর তদন্ত। তাহলে 174 যেটা আমরা বলেছিলাম কার্যবিধির ক্ষেত্রে, ওখানে তিনটা বিষয় খুবই জরুরি, ক খ গ ভালো করে নিবেন। যে আত্মহত্যা করেছে, কোনো যন্ত্র দ্বারা কোনো প্রাণী দ্বারা কোনো দুর্ঘটনা ফলে মারা গেছে, অথবা কোনো ব্যক্তি এমন ভাবে মারা গেছেন যার যুক্তিসঙ্গত ভাবে এই এই অপরাধটি বা এমন ভাবে অপরাধ সংঘটেছে বা এই অপরাধটি অন্য কোনো ব্যক্তি করেছে বলে সন্দেহ মনে হচ্ছে। এরকম সাসপিসিশন হলেই আমরা কিন্তু 174 দিনের তদন্ত করি। 3 নম্বর অপশনে কিন্তু অবৈধ মামলা রুজু হয় এবং তদন্ত করি। উপরে দুইটা তো হয়ই, উপরে দুইটাতে বলছে সকল ক্ষেত্রেই আত্মহত্যা, প্রথম হচ্ছে সুসাইড, সুসাইডাল বা সুসাইড, পরে হচ্ছে কোনো কোনো যন্ত্র দ্বারা কোনো প্রাণী দ্বারা কোনো দুর্ঘটনা। তিনটার ক্ষেত্রে দেশ অল কি করছে, ইনক্লুড করে দিছে, কোনো যন্ত্র কোনো প্রাণী কোনো দুর্ঘটনা। আচ্ছা, এরপর হচ্ছে এরও পরিস্থিতি মারা গেছে যে আপনি বা এটা যুক্ত সন্দেহ হচ্ছে এটা অন্য কেউ একটা খুন করছে এরকম কিছু। যাই হোক, তাহলে আমরা 174 অনুযায়ী সে তদন্ত পদ্ধতিটি আমরা দেখবো যে 174-এ উল্লেখিত পরিস্থিতি যেটা আমি তিনটা বললাম, এমন সংবাদ যদি পাই তাহলে বিবি ফর্ম খেয়াল রাখবেন, বিবি ফর্ম 48 ভেরি ইম্পর্টেন্ট। ষোড়তালের ক্ষেত্রে এই অপমৃত্যুর ক্ষেত্রে বিবি ফর্ম ফার্স্ট ইনফরমেশন দাখিল করতে হবে। তথ্যটি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ফার্স্ট ইনফরমেশন যেভাবে লিপিবদ্ধ করা হয় একইভাবে রেকর্ড করতে হবে, খেয়াল রাখবেন। অর্থাৎ আপনাকে মামলা যেভাবে রেকর্ড করা হয় যখন আপনার অপমৃত্যু মামলাটা এফআইআর যেভাবে দেয় ঠিক এভাবেই সেটা রেকর্ড করতে হবে, এক কথায়। এবং এখানে বলা রয়েছে একজন সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অথবা হেড কনস্টেবল। দেখুন দেখেন এখানে আমাদের পিআরবি কিন্তু একজন হেড কনস্টেবল, অর্থাৎ যারা হাবিলদার বা যারা আমরা যাদেরকে সশস্ত্র বলি, এরাও কিন্তু মৃতদেহ যেখানে আছে সেখানে যাবেন এবং সিআরপিসি 174 অনুযায়ী প্রয়োজনে কি করবেন, তদন্ত করবেন। এবং প্রয়োজনীয় অনুসারে অতিরিক্ত অনুসন্ধান এবং শুধু নট একসাথে এই তদন্ত এবং অতিরিক্ত অনুসন্ধান করবেন। এরপর তিনি ইনকোয়েস্ট করার ক্ষমতাগত ম্যাজিস্ট্রেটের কাছে ফাইনাল রিপোর্ট দাখিল করবেন। বলছে যে এই যখন আপনি তদন্ত শেষ করেন অবশ্যই নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে আপনার প্রতিবেদন প্রেরণ করবে বলা রয়েছে। চার্জশিট একটা রিপোর্ট দেন। ম্যাক্সিমাম হচ্ছে যখন আমরা সোতাটা করেন তখন একটা মেডিকেল রিপোর্ট আসে, একটু লং সময় সময় লাগে। সেই সময়ের প্রেক্ষিতেই আমাদের সেই সময়ের প্রেক্ষিতেই আহ, সেই সময়ের প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে আমরা রিপোর্ট দাখিল করি, খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে কে কে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এবং এখানে এএসআর এটা খুবই জরুরি, এবং এএসআর ক্ষেত্রে এটা খুবই জরুরি এটা। একটু 30 সেকেন্ড আর হচ্ছে। আচ্ছা, সিআরপিসি 174 অনুযায়ী পুলিশ কর্মকর্তা স্বাক্ষরিত, মনোযোগ দেন, সিআরপিসি 174 বারবার বলতেছে 174 অনুযায়ী পুলিশ কর্মকর্তা স্বাক্ষরিত দুই বা ততোধিক সম্মানিত ব্যক্তির স্বাক্ষরিত ইনভেস্টিগেশন রিপোর্ট ফাইনাল রিপোর্ট সংক্রান্ত যদি ফাইনাল রিপোর্ট দেন, যে রিপোর্টটা আসলে যেটা সুসাইডাল বা এটা এটা অস্বাভাবিক মৃত্যু বা এটা স্বাভাবিক যেভাবে হোক যে রিপোর্টটা লিখবেন, অবশ্যই অবশ্যই সাক্ষী দুই বা ততোধিক। যখন আপনি ষোলো তলটা করবেন আমি ষোলো তলটা দেখাবো, বাম পাশে তিনজন সাক্ষী, এখন তো ফরম্যাট করা আছে কমপক্ষে তিনজন দুই বা ততোধিক, যেটা হচ্ছে ফৌজদারি কার্য 174 লোকজনকে সমানদের ক্ষমতা একমাত্র 175-এই আপনি ওই যে শ্রোতালের ক্ষেত্রে সাক্ষীদের 175 লোকজন ডেকে তাদের সাক্ষী গ্রহণ করবেন। খুবই ইন্টারেস্টিং, ভালো করে পড়ে নেবেন। শ্রোতাল ক্ষেত্রে অনেকগুলো প্রায় 12 থেকে 13টা কোশ্চেন আছে, এবার শ্রোতাল থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে আরেকটা প্রশ্ন বলছে যে অস্বাভাবিক বা সন্দেহজনক যদি মৃত্যুর ক্ষেত্রে তদন্তের একদিনের বেশি স্থায়ী হলেই কেস ডায়েরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। যে কখন সিটি দাখিল করবেন, এক তদন্তের মৃত্যুর তদন্ত যদি একদিনের বেশি হয় সেই ক্ষেত্রে গেছে। অনেক ক্ষেত্রে আমরা গেছি ঘটনাস্থলে গেছি বলছে এটা দরকার নেই, এটা বিনা ময়না তদন্তে বা এটা কোন দরকার নেই, তখন আমরা সিটি লেখার প্রয়োজন না, তখন আমরা ফাইনাল একদিনে শেষ করে দিই 24 ঘন্টার ভিতরে। তবে খেয়াল রাখতে হবে তদন্তকারী কর্মকর্তা আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করার কারণ পান, আই রিপিট, যদি কোনো তদন্তকারী কর্মকর্তা যদি কোনো আমলযোগ্য মানে অর্থাৎ এই ধর্তব্য সংবাদ পান তো অবশ্যই কারণ পান, তাহলে অবশ্যই সিআরপিসি 157 অধীন পরিণত হবে, খেয়াল রাখতে হবে। এবং কে খেয়াল রাখতে হবে যে আপনি তদন্ত থেকে কি কি পেলেন কি কি পেলেন না, কি কি বিরোধ থাকবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আরেকটা খেয়াল রাখতে হবে যে একই ঘটনায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একই ঘটনায় একাধিক মৃত্যু মৃত্যু হলে প্রত্যেককে খেয়াল রাখতে হবে মৃত্যুর জন্য পৃথক রিপোর্ট তৈরি করতে হবে।
খেয়াল রাখতে হবে যে একই ঘটনা যে এক এক একটা ঘটনা ঘটছে, অনেকগুলো মারা গেছে, একটা ঘটনা একটা সুরতহাল করা যাবে না। একই ঘটনার একাধিক ব্যক্তির মৃত্যু হলে প্রত্যেক মৃতদের জন্য প্রত্যেকের পৃথক রিপোর্টের, এটা এমসিকিউ। এমসিকিউ প্রত্যেক মৃতদেহের জন্য ফার্স্ট ইনফরমেশন ফাইনাল রিপোর্ট আবশ্যক নয়। ফার্স্ট প্রত্যেক আবার ঘটনার জন্য ফার্স্ট ইনফরমেশন দরকার না, ফাইনাল রিপোর্ট আবশ্যক নয়। এই তো ফাইনাল রিপোর্ট একটা, কিন্তু কি রাখতে হবে, এই সুরতহাল আলাদা হবে। ফার্স্ট ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এবং ফাইনাল রিপোর্ট করে কপি থানায় সংগ্রহ করতে হবে। খেয়াল রাখতে হবে যে কপির সংশ্লিষ্ট ডেথ রেজিস্টার এবং মৃত্যু রেজিস্টার রয়েছে থানায়, আপনারা জানেন সেখানে এবং কোনো কারণে যে বন্যপ্রাণীর আক্রমণে নিহত ব্যক্তিদের রেজিস্টারে এন্ট্রি নাম্বার লোড করতে হবে। এই যে বন্যপ্রাণীর আক্রমণে নিহত ব্যক্তিদের রেজিস্টার সংশ্লিষ্ট এন্ট্রি নাম্বার, যদি বন্যপ্রাণীতে আক্রান্ত হয়ে মারা যায় সেটা আবার রেজিস্টার খেয়াল রাখতে হবে। আপনারা 174 পড়বেন যে কোন ক্ষেত্রে এই সংবাদটা দেওয়ার প্রয়োজন নাই, এরকম একটা কথা আছে, আপনি একটু দেখে নিন। যে এখানে কোনো হাসপাতালে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, এই ক্ষেত্রেও নিম্ন ব্যক্তির অনুসরণ করতে হবে, একটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় হাসপাতাল আহত অবস্থায় মারা যায়, সেক্ষেত্রে যে যে জুরিডিকশন একটা এলাকা আমরা এরকম পাই, অনেক সময় আমরা ঘটনাস্থলে পাই। খেয়াল রাখতে হবে যে আমার এলাকা, আমার থানা থেকে গেছে, বিষ খেয়ে গেছে, ওই সদর থানায় মারা গেছে, কিন্তু সদর থানা কি করবে? সদর থেকে আমার থানা করবে না, সদর থানা করবে, অবশ্যই সদর থানা করবে। এবং খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট যে পুলিশ স্টেশনে অবস্থিত, সেই পুলিশ স্টেশনে অফিসার ইনচার্জ মামলার সংক্ষিপ্ত বিবরণ, আহত হওয়ার ঘটনা প্রমাণ করতে পারবেন এবং সাক্ষীদের নাম টেনে লিখবেন, খেয়াল রাখবেন। এবং আহত ব্যক্তির যদি মৃত্যুর সম্ভাবনা থাকলে স্বজন বা পুলিশ স্টেশন একজন কনস্টেবল হাসপাতালের আশপাশে অবস্থান করতে হবে, যাতে মৃত্যুর পোস্টমর্টম মৃতদেহ শনাক্ত করা যায়, এটা খেয়াল রাখতে হবে। এবং তদন্তের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এই সংশ্লিষ্টর ক্ষেত্রে যারা দায়িত্বে থাকে, অবশ্যই এই অফিসার ইনচার্জ এটা পরিচালনা করবেন এবং অফিসার ইনচার্জের কাছে তদন্তের জন্য সব প্রমাণ উপস্থাপন করবেন, যাতে এই কি মৃত্যুর যে সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছানো যায়। তাহলে আমরা এই 299টি কি দেখলাম? 299টা হচ্ছে টোটালি যে কথাটা, যে সারমর্মটা নিলাম, সেটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহের মৃত্যু। এখানে ভিতর থেকে যেগুলো হচ্ছে জাস্ট আপনাদেরকে আলোচনা, কিন্তু পরীক্ষার জন্য সুরতহাল কি, কোন কোন ক্ষেত্রে অপমৃত্যু মামলা রুজু করা হয়, সুরতহাল লেখার পদ্ধতি কি, সুরতহাল কি, কোন কোন অপমৃত্যু মামলায় সুরতহাল রুজু করা হয় না, এবং সুরতহাল লেখার কৌশল, সুরতহাল লেখার পদ্ধতি, এবং এরকম প্রায় 12-13টা প্রশ্ন আছে। আপনারা মোটামুটি ইনশাল্লাহ রিটেনের প্রস্তুতি তো আমরা আজকেই আমি প্রশ্ন আপনাদের দুইটা দিয়ে দিব, অলরেডি একটা হয়ে গেছে। সুরতহাল কি আমি দিয়ে দিচ্ছি, সুরতহাল কি, সুরতহাল লেখার প্রস্তুত পদ্ধতি আলোচনা করুন। এটা লেখা গ্রুপে জমা দিবেন, আমি একটু প্রশ্নে যারা অ্যাডমিন আছেন একটু প্রশ্ন নোট করবেন। সুরতহাল কি, কোন কোন মামলায় বা কোন কোন ক্ষেত্রে অপমৃত্যু মামলায় সুরত মামলার ঘটনায়, কোন কোন অপমৃত্যু ঘটনায় সুরতহাল রুজু করা হবে, অপমৃত্যু মামলার কৌশলগুলো কি। যদি উত্তর না থাকে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। তবুও পরীক্ষা খাতা লিখে গ্রুপে জমা দিবেন। এখন থেকে একটু প্রেশার আসবে, ঠিক আছে? যেহেতু পরীক্ষা চলে আসছে, আর আমাদের মোটামুটি এখন রিভিশনের রিটেনের প্রস্তুতি বেশি দিব। আর আর প্রতিদিন যেহেতু আমাদের সময় আছে, এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত এমসিকিউটা একটু প্র্যাকটিসে রাখবেন। আর একটা বলে নেই, আপনাদের যে গ্রুপে দেখবেন প্র্যাকটিস একটা দিছে, শিট দিছি অনেকগুলা প্রতিদিন। এখন তো এমসিকিউ দিবেন একটা না, একটা পরীক্ষা দিবেন না এমসিকিউ। আমি ফাইনালি একটা এমসিকিউ দেবো, সেন্ট্রাল এটা সকল সারা বাংলাদেশ পরীক্ষা হবে। আর আপনাদের শুধু গ্রুপে দিছি শুধু আমার স্টুডেন্টের জন্য, আপনাদের খেয়াল রাখবেন শুধু প্র্যাকটিস। আমি দেখবো যে আপনারা তো অনেকে আছেন পড়ালেখা, আমি শুধু আমার কেন্দ্রিক ওই বসে থাকেন, স্যার কখন আসবে, স্যার কখন লেকচার দেবো, ওইটুকু পরে রেখে দিব। এটা খুবই মানে ব্যাড হ্যাবিট আপনাদের। তো যাই হোক, এই বিষয়ে আমি আপনাদের কথা বললাম না। যেহেতু 1-1.5 মাস সময় আছে, আপনারা এইটা অ্যাভয়েড করে চলেন। আমি আসবো কি আসবো না, আমার ক্লাস যে টাইমে আমি চলে আসবো। ক্লাসে আমার যতটুকু দরকার, আপনাদের যত দরকার, আপনাদের এতটুকুই পারফেক্ট ভাবে আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর দেখবো প্রত্যেকটা স্টুডেন্ট কতগুলা প্র্যাকটিস করে, প্রত্যেকটা প্র্যাকটিস করে স্ক্রিনশট দিবেন, দিয়ে আমার গ্রুপে দিবেন। আমি দেখবো যে প্রত্যেকটা স্টুডেন্ট কতবার সে প্র্যাকটিস করছে। যারা প্র্যাকটিস করবেন না, ইনশাল্লাহ কোনো টেনশন করার দরকার নাই। আর ওখান থেকে যদি মনে হয় ওখান থেকে প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে যেগুলো যদি মনে হয়। আর আমি ফাইনালের জন্য তো আমি আপনাদের ফাইনাল জন্য তো আপনাদের তো আসি এবং আপনাদের পড়ে দিয়ে যাচ্ছি। একটু খেয়াল রাখবেন, কোনো টেনশনের দরকার নাই, যেহেতু পরীক্ষা সামনে, আপনার একটু মনোযোগ হয়ে যান। আমার উপরে চাপ তো আছেই, আমি তো সারাদিন ডিউটি অন্যান্য কাজ নিয়ে কিন্তু প্রচুর চাপের থাকে। 4-5 দিন ধরে আমি খুবই চাপ। তারপরে কিন্তু ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস নিচ্ছি, যে কোনো ভাবে গ্রুপ স্টাডি করতেছি, মিস হচ্ছে না। কিন্তু আপনাদের অনেক রিপেয়ার ভরতেছে না, সমস্যা নাই, এটা কোনো সমস্যা, সামনেই বললাম। তো আমি আমার টেনশন করা লাগবে না, আপনারা আপনাদের এখন যেহেতু সময় চলে আসছে, একটু পড়াশোনা করেন। গ্রুপ স্টাডি যারা যারা আপনাদের গ্রুপ স্টাডি করতেছেন, আমি কিন্তু আপনাদের লিঙ্ক দিচ্ছি এবং আমি কিন্তু আপনাদের কথা শুনি, আপনাদের কথা প্রত্যেকের কথা শুনি। অতএব আপনারা যতটুকু আলোচনা করবেন, একটা পড়েন, দুইটা পড়েন, তিনটা প্রশ্ন পড়েন, যাতে একটু কি হয় সেটা হচ্ছে পরীক্ষাকে দিক হয়, একটা যৌক্তিক হয়, অন্য একটা ব্যাপার আলোচনার দরকার নেই। আচ্ছা যাই হোক, আপনারা এখন আমি ক্লাস শেষ করে দিব। আপনারা এখন শেষ করবো না,